হ্যালো এভরিওয়ান, আমি নাহিন। এটা আমার ডেলি ভ্লগ। আজকে আমার ভ্লগ নিয়ে কথা বলবো না, কথা বলবো সম্পূর্ণরূপে অন্য একটা প্রসঙ্গে। মাঝে মাঝে ভ্লগের কথায় ফিরে আসবো। ডেলি দৈনন্দিন জীবনে যা যা যায় তার উপরেই এই ভ্লগটা। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বারান্দায় চলে যাই, এটা আমার ডেইলি রুটিন। সেই রুটিনেরই অংশ বিশেষ হিসেবে এই দৃশ্য। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে আমরা ফেসবুকে ঢুকলে এত আলোচনা দেখছি, এত কিছু হচ্ছে, কাকে নিয়ে দেখছি মামুন আর লায়লাকে নিয়ে। এবং এটা আমার অসহ্য লাগে, প্রতিদিন চোখের সামনে এই বিষয়গুলো আসে। কিন্তু যেই প্রসঙ্গে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মামুন কেন লায়লার কাছে ফিরে গেল। মামুন লায়লার কাছে ফিরে গেছে কারণ লায়লা কিন্তু তার নামে কয়েকটা কেস দিয়েছে। এই কেসগুলোর জন্য মামুনকে রেগুলার থানায় যেয়ে হাজিরা দিতে হতো, দেশের বাইরে যেতে পারতো না, ঢাকার বাইরে যাওয়া তার জন্য পেরেশানি হয়ে গিয়েছিল, তার ফ্যামিলির উপর এক ধরনের চাপ আসছিল। এবং এই কারণেই সে কিন্তু আবার লায়লার সাথে প্যাচ আপ করতে বাধ্য হয়েছে। যদিও তারা একসাথে থাকবে না, কিন্তু তারা অনেক কাজই একসাথে করবে বা একজন আরেকজনের খোঁজ খবর রাখবে, যেটাকে বলে টেক কেয়ার করা। ঘরের কাজকর্ম তো চলছেই, এবং আজ আমার হাজব্যান্ড ছুটি নিয়েছিল, সো সে রান্নাঘরে খালাকে কাজ দেখানোর নামে নিজের টিফিন বক্সগুলো ঠিক করছিল, কোনগুলোতে সে খাবার নেবে। সে আমাকে বড় একটা লেকচার দিয়েছিল, সংসার কী করে ম্যানেজ করতে হয় সে নাকি খালাকে শেখাবে। মানে এই সকল দৃশ্য দেখে আসলে আর কিছু বলার শব্দ থাকে না, বাকরুদ্ধ হয়ে যাই আমি। একটা লোক কী পরিমাণ জ্বালাতে পারে পাশে না থাকলে কেউ টের পায় না। যাই হোক, ফিরে যাই আবার মামুন আর লায়লাতে। আমার পরিচিত এক নারী যে আসলে 10 থেকে 12 বছর সংসার করার পরে তার হাজব্যান্ডের অন্য জায়গায় সম্পর্ক হওয়াতে সে ডিভোর্স দিয়ে 6 মাসের মধ্যে আরেকটা বিয়ে করে ফেলেছে। ভালো কথা, একজন আরেকজনের সাথে বনিবনা না হলে চলেই যেতে পারে, বিয়েও করে ফেলতে পারে। কিন্তু সে কী করেছে, 10টা বছর মেয়েটা যে সংসারে সময় দিল এবং সে যে তার কোনো ক্যারিয়ার তৈরি করলো না, এবং তার হাজব্যান্ড চাইতো না বলে সে কিন্তু চাকরি করতো, চাকরিটা ছেড়ে 10 থেকে 12 বছর সংসার করলো। ছেড়ে যাবার সময় তেমন কিছুই কিন্তু সে তাকে দেয়নি। 10 বছর যে মেয়েটা সময় দিল সংসারে, এই যে পরিশ্রম করলো, হাজব্যান্ডের ক্যারিয়ার তৈরিতে এই যে সে সহযোগিতা করলো, তাকে কি স্ট্যাবলিশড করা সেই হাজব্যান্ডের চলে যাওয়ার সময় দায়িত্ব ছিল না? তাকে টাকা পয়সা দেওয়াটা কি দায়িত্ব ছিল না? তো নিজের রাইটস আসলে ছেড়ে দেওয়া উচিত না প্রত্যেকটা মেয়েরই। আজকে যদি সেই মেয়ে তার হাজব্যান্ডের এগেনস্টে কেস দিয়ে দিত, তাহলে কিন্তু হাজব্যান্ডটা সোজা হয়ে যেত। তো লায়লাকে দেখে এটাই আসলে শেখা উচিত যে এত সহজে ছেলেদের ছেড়ে দেওয়া উচিত না। যখন আমাদের ডিভোর্স হয় যে কোনো নারীরই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নারী অনেক পিছিয়ে যায়, সমাজের ভয়ে, সকল কিছুর ভয়ে, বাবা মার ভয়ে, শ্বশুর বাড়ির ভয়ে, ফ্রেন্ড সার্কেলের ভয়ে, যে আমি এটা নিয়ে কোনো হেনস্থা চাই না, আমাকে সে বিপদে ফেলতে পারে, নানা রকম সমস্যা করতে পারে। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যেটা হয়, যদি খুবই বাজে ধরনের ডিভোর্স হয়, ছেলেগুলো থ্রেট করে মেয়েটাকে, এবং এই ক্ষেত্রেও তাই হয়েছে। সো এটা একটা ছোট্ট লার্নিং, এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো আমার ডেইলি ভ্লগের ভেতরেই এই কথাগুলো বললাম। লায়লার ক্ষেত্রে লায়লা ঠিক না বেঠিক আমি জানি না, আমার মামুনের জন্যই মায়া লাগে যে ছেলেটা আসলে বিপদে পড়েই আবার সব কিছু তাকে ঠিক করতে হয়েছে। কিন্তু কিছু কিছু লোক বা পুরুষ আসলে ভয়ঙ্কর খারাপ এবং দুষ্টু টাইপের, তাদের সাথে এই ধরনের শায়েস্তামূলক ব্যবস্থা নেওয়া উচিত। এনিওয়েজ, ভ্লগ দেখে বুঝতেই পারছেন নার্সারিতে গিয়েছিলাম। সো নার্সারিতে বেশ কিছু সময় কাটালাম, কিছু গাছ কিনলাম। নার্সারির মালিরা খুবই শৌখিন, তারা আবার খুব সুন্দর পাখি পোষে, পরিবেশটা এত সুন্দর ছিল। তো যেহেতু দিয়াবাড়িতে গিয়েছিলাম, তো ওখান থেকেই আবার একটু সামনে যেয়ে দিয়াবাড়িতে যে সরকারি কোয়ার্টারগুলো আছে তার পাশে যে আসলে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে আমি জানতাম না। হঠাৎ করে এটা আমার চোখে পড়েছে, দিয়াবাড়িতে যেই কোয়ার্টারগুলো আছে তার পাশে যে ব্রিজটা, তার ওখানেই, মানে একটু ঢাল দিয়ে নেমে যেতে হবে। এবং এটা সম্ভবত একটু লাভার পয়েন্ট টাইপের, মানে এখানে সবাই প্রেম প্রেম করতেই আসে। বাট খুব সুন্দর একটা জায়গা, এবং আমার মনে হচ্ছে দিনের বেলায় বা সন্ধ্যাবেলায় বাতাসের মধ্যে যদি এখানে বসা যায় তাহলে খুব ভালো লাগবে। আমি কটকটা দুপুরে গিয়েছিলাম, তারপরে খুব মিষ্টি বাতাস ছিল। এখানে খুব সুন্দর চুড়ি বিক্রি করছে, এবং রোজা বলে মানুষ কম, প্রচুর নাকি ফুল নিয়ে লোকজন বিক্রি করে, কারণ কাছেই কিন্তু আবার গোলাপ ফুলের বাগান আছে। সেই বাগানের ভিডিও একদিন করব সময় পেলে। খুব সুন্দর বোটিং করার জায়গা আছে, বাঁশ দিয়ে আবার ঘেরা, পানির মধ্যে একটু ছোট ছোট বেইজের মতো করা, যেখানে আপনি ঘুরতে পারেন, দাঁড়াতে পারেন, ছবি তুলতে পারেন। এই গাছটা তো আমার ভীষণ ভালো লেগেছে, এবং
পাতার এই যে শন শব্দ বাতাসে নড়ার পরে সেটা খুব ভালো লাগে। এই যে এইরকম জায়গার কথা বলছিলাম, এখানে আপনি বসতে পারেন, চা খাওয়ার, কাবাব খাওয়ার নানা ধরনের জায়গা রয়েছে, ছোট ছোট স্টল রয়েছে আসলে এগুলোর পাশে, তো এখানে আপনি খাবার অর্ডার করতে পারেন। ফিরে তো আসলামই, তারপর সংসারের কাজের পর সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরপর যাবো আসলে ইফতার তৈরিতে। তার আগে আবার একটু বারান্দায় আসলাম। তির 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 করে একটা বাতাস হচ্ছে, বাতাসটা ঠান্ডা লাগে কিন্তু আবার ঘরে কিন্তু গরমও বেশ। এদিকে তো সূর্য ডুবে যাচ্ছে, আর ওদিকে রান্নাঘরে চলছে ছোলা এবং পেঁয়াজু ভাজার কাজ। এই যে ছোলা হচ্ছে, আমি ছোলাতে অনেক কিছু দেই, নেপাল থেকে একটা মশলা এনেছিলাম সেটাও দেই, ছোলা খেতে বেশ মজা হয়। পেঁয়াজু, আমাদের বাসায় পেঁয়াজু অনেক মচমচে হয়, খেতে ভালো লাগে। এগুলো খেলে আমি জানি আপনারা সবাই বলবেন যে অনেক গ্যাস হবে, এটা শরীরের জন্য ভালো না, বাট সরি, আমি এগুলো খাবো রোজাতে। যে গাছগুলো নার্সারি থেকে কিনে এনেছিলাম সেগুলোও লাগানো হয়েছে বারান্দাতে। ছোলা পেঁয়াজু ভাজার আগের দৃশ্য এটা, কি সুন্দর রোদ ঢুকছে। বিকাল হতে হতে এই যে একটা প্রকট রোদ ঘরে ঢোকে, এই রোদটা খুবই মোলায়েম, নরম, ভালো লাগে। ইফতার রেডি, এমন কিছু আহামরি নেই ইফতারে। পেঁয়াজু, বড়া, ফ্রুটস, একটু হালিম, বেলের শরবত, মাশরুম ফ্রাই, এসবই। এরপর তো রাত হয়ে গেল, আবার রাতে ঘরের আলো।